নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের আসলে বিদ্যুৎ বিভ্রাটের জন্য আবার মানে এই লাইভটা একটু বন্ধ হয়ে গেছিলো, তো আমরা আবার শুরু করছি। আপনারা একটু সাথে থাকবেন। তো এই একটা সমস্যা আমাদের, যে মাঝে মাঝেই বিদ্যুৎ বিভ্রাটের জন্য এবং কানেকশান চলে যাওয়ার জন্য আমাদের এটা সমস্যার সম্মুখীন হতে হয়। হ্যাঁ স্যার, তো আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছেন এবং দেশ বিদেশের বহু পত্রিকায় লিখেছেন। তো সেই সব সম্বন্ধে আপনি কিছু বলছিলেন, শুনছিলাম। এবং এবার আপনার শুনবো যে আপনার বইগুলো নিয়ে, গ্রন্থগুলি সম্বন্ধে বলুন, যে আপনি যে বিভিন্ন গ্রন্থ বিভিন্ন সময় লিখেছেন। বিশেষ করে আচ্ছা, আপনি আপনার কবিতার বইও আছে, গল্পের বইও আছে, প্রবন্ধের বইও আছে গবেষণামূলক। তো আমি যদি আপনাকে বলি যে কোনটাতে আপনি বেশি স্বচ্ছন্দ, মানে কবিতা, গল্প, উপন্যাস না প্রবন্ধ? কবিতার হাত ধরেই বাংলা সাহিত্যের আঙিনায় প্রবেশ করেছি। আচ্ছা, আমার প্রথম কাব্যগ্রন্থ কারণে অকারণে নির্জনে। তারপরে প্রায় 20-25খানি কাব্যগ্রন্থ রচনা করেছি। আচ্ছা। তারপরে আমার এই বন্ধুবান্ধব বা বিশেষ করে বলবো যে ডক্টর রামদুলাল বসু, আচ্ছা, উনি রানীগঞ্জে সাহিত্য, আমার নিখিল ভারত যে বঙ্গ সাহিত্য সম্মেলন ছিল, আমি দুর্গাপুরের সভাপতি ছিলাম। তাই আমাকে উনি খুব আমার বক্তৃতার তারিফ করতেন। আচ্ছা। উনি আমাকে বললেন যে সুশীল, শুধু কবিতা লেখেই সাহিত্য জগতে মানে উজ্জ্বল হবে না, গল্প ফুটে লেখো। গল্প শুরু করলাম। আচ্ছা। তখনকার আসানসোল থেকে লিপি পত্রিকা বাইর হতো। আচ্ছা। সত্যরঞ্জন কর্মকারের। আচ্ছা। আর আমি তো নিজে পক্ষান্তর পত্রিকা করতাম। আর শান্তিময় বন্দ্যোপাধ্যায় আমার চুলের বাড়ি দোমানিতে থাকতো, ওর পত্রিকাতেই লেখালেখি করতাম। এইভাবে লেখালেখি করতে করতে একদিন বর্তমান কাগজে, ডেলি বর্তমান কাগজে আমি দুর্গাপুরের প্রাচীন জনপদ, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে লেখালেখি আরম্ভ করলাম। আচ্ছা। এবং প্রায় 50-60 লিখেছি। এবং সেখান থেকেও পারিশ্রমিকও পেয়েছি। আচ্ছা। আর 50-60 বার লিখেছেন বলছেন? হ্যাঁ, 50-60 বার লিখেছেন। হ্যাঁ। আচ্ছা। আনন্দবাজারে লেখালেখি করিয়েছি। হ্যাঁ, আনন্দবাজারে ওই দৈনিক আনন্দবাজারে আচ্ছা বেশি দেয় 7-8টা লিখেছেন। হ্যাঁ, সেটাও কি দুর্গাপুর বিষয় নাকি? দুর্গাপুরের বিষয়। আচ্ছা। এটাই দেখলে যে অনেকেই করে কি, সাহিত্য যারা বন্ধু ওঠে বা সত্যও ওঠে, তারা কিছু লেগে, তারপরে আমি বন্ধ করি, নিজের বইগুলো লিখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো একজন, খান চাটা, খেতে খেতে কথা বলুন। ভালো চাটা খান। হ্যাঁ, এবং আপনি একজন নজরুল গবেষকও তো। এবং যেটা হচ্ছে যে আপনি চুরুলিয়ায় নজরুল একাডেমির সভাপতি ছিলেন 1998 সাল থেকে প্রায় 2007 পর্যন্ত। এবং এই নজরুল একাডেমি নিয়ে এবং আপনার এই গবেষণা নিয়ে কিছু বলুন। আমি নজরুলের এবং আমি যতটুকু শুনেছিলাম, কোথাও পড়েছিলাম, কাজী নজরুল ইসলামের সঙ্গে আপনার সাক্ষাৎও হয়েছিল একবার, কোনো ইয়েতে স্টেশন দিয়ে যাচ্ছিলেন, চুরুলিয়ায় নেমেছিলেন, তখন মানে ভুলবশত আপনাকে উনি মানে তখন ওনার তো স্মৃতি বিভ্রাট ঘটেছিল, সেই কাহিনী যদি একটু বলেন পাঠকদের। আমার দুর্ভাগ্য, উনি 1941 সাল থেকে তখনকার বেতারে, মানে রেডিওতে বক্তব্য রাখতে রাখতে একটা গাল নিয়ে নিলেন। তখন ওর হাত থেকে মাইক কেড়ে নেওয়া হলো। তারপর তিনি পাগল হয়ে গেলেন। তা কিন্তু উনি এই গান শুনতে ভালোবাসত। গান শুনতেন, খুব ভালোবাসতেন। এবং তারপরেও যখন গান হতো তখন উনি চুপচাপ বসে শুনতেন। এটা আমি বিভিন্ন ইয়েতে পড়ে দিয়েছি। সেই সময়
আমাদের গ্রামে হ্যাঁ কোনো ইলেকট্রিক কারেন্ট ছিল না, আচ্ছা। চুল্লা করিয়াতেই ছিল। হুম। তার তখন কি আপনার বাড়ি চুরুলিয়াতেই ছিল তখন? চুল্লে বাড়ি, আচ্ছা চুল্লে তো এখনো বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, বাহ। তা ঠিক তাকে ওই ঘন্টায় ঘন্টায় একজনকে দিয়ে পাখা করতে বলা হতো। আচ্ছা সেটা আমি ব্যবস্থা করতাম। আচ্ছা। এবং নজরুলের ভাইপো কাজী আলী রেজা আমার রেজাউল করিম। সহপাঠী ছিল। আচ্ছা আর নজরুলের ভাতুষপুত্র কাজী মেজার হোসেন, আচ্ছা। যে নজরুল একাডেমির সম্পাদক ছিলেন, হুম। তবে উনি আমাকে নজরুল একাডেমির সভাপতি করলেন। আচ্ছা হ্যাঁ, নজরুল একাডেমির সভাপতি হওয়ার পরে আমি বিভিন্ন জায়গাতে নজরুলের সাহিত্য নিয়ে বক্তব্য রাখলাম। হ্যাঁ, এবং পরবর্তী ক্ষেত্রে আমি আমার প্রতিবেশী দেশ বাংলাদেশে হুম। নজরুল নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, নজরুলের সঙ্গে সাক্ষাতের নজরুল বাবুর সঙ্গে হ্যাঁ, নজরুল সাক্ষাৎ বলছি। প্রসঙ্গ হ্যাঁ, বলুন। নজরুল তখন তো উন্মাদ। হুম। হ্যাঁ, তো নজরুলকে আমি পাখা করছি, হঠাৎ নজরুল ইসলাম পাখাটা কেড়ে দিয়ে দিলেন। হুম। না, আমি বললাম আমাকে মারবে নাকি? হ্যাঁ, নিয়ে আমাকে হারমোনিয়ামটা দেখিয়ে দিচ্ছি, আচ্ছা গান গাইতে বলছে। আচ্ছা। আর বাড়ি দাঁড়িয়ে ছিল নজরুলের জ্যেষ্ঠ পুত্র কাজী সব্যসাচী। হুম। কাজী সব্যসাচী আবৃত্তিকার ছিল বড়। হুম। আর কাজী অনুরুদ্ধ গিটার বাজাতো। গীতা বেড়াতো। আর সব্যসাচীর স্ত্রী উমা ভট্টাচার্য। হুম। ভট্টাচার্য, আচ্ছা। কাজী উমা ভট্টাচার্য। সত্যি তাই। হ্যাঁ। মানে উনি কতটাই মানে 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 কি বলবো, যে আজকের দিনে যে এই যে সাম্প্রদায়িকতার কথা বলা হয়, কিন্তু উনি কোনো বিভেদই দেখতেন না কোনো বিভেদ দেখতেন হিন্দু না, মুসলিমের মধ্যে। শ্যামা সঙ্গীত, এই কত সুন্দর সুন্দর শ্যামা সঙ্গীত রচনা। ওইটাও বলছি হুম। যে নজরুল মুসলমান। উনি লিখেছেন, মোহাম্মদ নাম যতই জপি মধুর মধুর লাগে, মোহাম্মদ নামে এত মধু আছে কে জানিত আগে। তুই লিখবেন, কিন্তু উনি কী করে লিখলেন, বল রে জবা বল, হুম। কোন সাধনায় পেলি রে তুই শ্যামা মায়ের চরন্ত। হুম। আবার বলেছেন, আমার কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন। হুম। তারপরে বলেছেন, শিব নাকি তুই সব ছেড়েছিস, ছাড় দেখি মায়ের রাঙা চরণ, মায়ের রাঙা চরণ ছেড়ে তুই কৈলাসেতে যা যা যা। সত্যি এটা অসাধারণ। আমি উদাহরণ বলছি। যখন কাজী নজরুল ইসলাম সিয়ারফুল কলেজে পড়তেন, হুম। আর রানীগঞ্জ স্কুলে তখন পড়তেন আমাদের শৈলজানন্দ কোথায়। হুম। দুজনের বন্ধুত্ব খুব ছিল। বন্ধুত্ব ছিল, প্রগাঢ় বন্ধুত্ব। তা কাজী নজরুল ইসলাম কালী পুজোর সময় আমাদের কালী পুজো একটা খুব ঐতিহ্যপূর্ণ। কালী পুজোতে প্রথমে কালী মায়ের সামনে একটু ঘরে চক্র হতো। চক্র মানে সেখানে সব ওই দেশি মদ দিত, মাকালকে দিত, সেখানে সবাই মিলে ওই নারকেলের খোলাতে করে খেত। তা আমি একবার বাবাকে বললাম, বাবা আমি একবার কী হয় দেখতে যাব। আমি গেলাম। তা আমি তো কোনো দিন চা ছাড়া কিছু নেশা করিনি। তো আমাকে দিল একটা, আমি এমনি করে 3টা নিলাম। আরেকজন আমার পাশে, সে দাদা আমাকে দাও, খেতে আমি বললাম। হ্যাঁ, তো ওই পরে তারপরে কালীবাই পুজো হতো। তো কাজী নজরুল ইসলাম সেই সময় আমাদের পুজো চলছে, একটা আমাদের পুজোর মন্ত্র যাতে কেউ শুনতে না পায় তার জন্য ওখানে সব গান করত। বাহ, তখন কি ওনার স্মৃতি ভ্রংশ হয় না, তো উনি না, তখন হয়নি। হুম। উনি দাঁড়িয়ে শুনছেন। আচ্ছা। তো মুসলমান লোক তো মন্দিরে উঠতে দেবে না। হুম। তা উনি দেখলেন আমি লিখেছিলাম যে ওইখান থেকে তার শ্যামা সঙ্গীত রচনা করার অনুপ্রেরণা। আচ্ছা। তারপরে আমার বাবা ওই চুল্লা স্কুলের মাস্টারমশাই ছিলেন। হুম। হ্যাঁ, আমার বাবা ওই সময় নজরুলের গানগুলো শ্যামা সঙ্গীত হুম। ওই যারা গায় তাদেরকে দিয়ে গাওয়া করাতো। হ্যাঁ, তাই আমি বলবো হুম। যে নজরুলের প্রায় 30,000 গান ছাপার অক্ষর আছে। হুম।
আর আমি বলতে পারি আরও অনেক অন্তত 1000 2000 সব হিজ মাস্টার গ্রামফোন কম্পোনেন্ট রয়ে গেছে। বাহ। তার কারণ হচ্ছে প্রমীলা দেবী নজরুলের স্ত্রী, ওই নজরুলকে হয়তো একটা থলি দিয়ে দিল বলে, আর ফর্দ ওই আলু বেগুন, হ্যাঁ, ঝিঙে। কিন্তু প্রমীলা দেবীও তো অনেক অনুপ্রাণিত করতো লেখালেখি। হ্যাঁ, করতেন, আনতে দিলেন, হুম। কিন্তু নজরুলের পকেটে 100 টাকাও নেই। ও, তখন নজরুল কী করলেন, একটা কাগজ নিয়ে পেন্সিল নিয়ে 2টো শ্যামা সঙ্গীত লিখলেন, সেইটা হিজমাস্টার ভয়েসকে দিয়ে দিল, আর কিছু 50 টাকা পেয়ে গেল। তো সেগুলো রেকর্ড হয়েছে কিন্তু ছাপা হয়নি। হ্যাঁ, তাই নজরুলের যে সঙ্গীত, হ্যাঁ, সঙ্গীতজ্ঞ নজরুল, সেটা মানে বলতে পারে বাংলা সাহিত্যের রেকর্ড। সত্যি তাই। আর এবং একটা হচ্ছে, এত কম বয়সে উনি এই যে না, ধ্বংসটা ঘটলেন, এটা যদি আরো কিছুদিন হ্যাঁ, হতো উনি তাহলে তো 1976 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। বেঁচে ছিলেন। 41 থেকে উনি পাগল। তাহলে ভাবুন তাহলে যে তাহলে কতটা। আমরা কি পেতাম, হুম। এটাই তো। এছাড়া আপনি নজরুল একাডেমি কি কি রকম কাজ করছে বা এখন কি কাজ করছে সে সম্বন্ধে যদি একটু কিছু বলেন। না, নজরুল একাডেমিতে আমি তখন নজরুল একাডেমিটা ওই চুল্লা গ্রাম, তখন কি নজরুল ইউনিভার্সিটি হয়নি তো মনে হয়? না না, হুম। তারপর তো নজরুল ইউনিভার্সিটি হওয়ার পরে ওরা নজরুল একাডেমি নিয়ে নিল। আচ্ছা। হ্যাঁ, ওরা অনুষ্ঠান করতে আসতো, আর আগে আমরা অনুষ্ঠান করতাম, 7 দিন ধরে অনুষ্ঠান হতো। সেটা তো এখনো হয়। এখনো হয়, এখন তো ওই নজরুল যে বিশ্ববিদ্যালয়, ও, বিশ্ববিদ্যালয় ওরা করে। বাহ। আচ্ছা, এই যে নজরুল বিষয় তো আপনি বাংলাদেশেও গিয়ে গেছেন বা অনেক বক্তব্য রেখেছেন, তো আপনার কি মনে হয় যে এই নিয়ে সারা বাংলাদেশে না এখানে কোথায় বেশি কাজ হচ্ছে? হ্যাঁ, এটা সাধারণত বলবো কি, বাংলাদেশের যখন ওরা কথা বললেই বাংলায়, তখন একটি শব্দ ইংরেজিতে ব্যবহার করে না। বাংলাদেশে সত্যি হ্যাঁ, বাংলাদেশ। কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আমি আমার দিদিমাকে বলছি যে দিদিমা আমি খুব ক্লান্ত, খুব অবসন্ন। কী বলছিস রে? হ্যাঁ, তার মানে দিদিমা টায়ার্ড শুনতে চাইছে, ক্লান্ত অবসন্ন, এটা আমাদের। কিন্তু বাংলাদেশে দেখেছি কেউ যখন কথা বলবেন বাংলাতে, শুধু বাংলা ভাষা। তাই বাংলাকে আমি বলেছিলাম ওখানে ঢাকাতে বক্তৃতাতে যে আমি এখানে এসে বাংলা ভাষার চর্চা দেখে আমি বিস্মিত এবং লজ্জিত। বিস্মিত কারণ এত এত বাংলা ভাষার চর্চা আমাদের পশ্চিমবাংলাতে হয় না, তার জন্য আমি লজ্জিত। তারা বাংলা ভাষাকে ভালোবাসে এবং বাংলা ভাষার প্রচার এবং প্রসার তাদের জীবনের লক্ষ্য ছিল। সত্যি তাই। আচ্ছা, আপনার সঙ্গে তো বিভিন্ন বিশিষ্ট সাহিত্যিকদের যোগাযোগ ছিল, তার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বা শক্তিপদ রাজগুরু, এই সম্বন্ধে কিছু যদি বলেন। হ্যাঁ, আমার হচ্ছে কি শক্তিপদ যদি বলি, সুনীল গাঙ্গুলির কথা যদি বলি, আজকে সুনীল গাঙ্গুলির জন্মদিন, আমি সকালে দিয়েছি, সুনীল গাঙ্গুলির কাছে প্রণাম জানাই। আমি যখন কলকাতায় যেতাম, হ্যাঁ, কলকাতায় গিয়ে আমার স্কুলের কাজ বলছি, স্কুলের কাজে যেতাম, বোর্ডের অফিস, তখন তো জেলাতে ছিল না, কলকাতাতেই বোর্ডের অফিস, হায়ার সেকেন্ডারি কাউন্সিলের অফিস। তার আগে এই কাজ সেরে চলে যেতাম শক্তিপতি রাজগুরুর বাড়ি। আচ্ছা, কলকাতাতেই? কলকাতাতেই। আচ্ছা। তা শক্তিপতি রাজগুরুর সঙ্গে হ্যাঁ বলছে আমার সঙ্গে খেতে হবে। নিয়ে আমি খুব অল্প খেতাম, কিন্তু উনি খুব বেশি খেতেন। হ্যাঁ, এটা আমার হোটেলে খেতে হতো না। ওই শক্তিপতি রাজগুরু, সুনীল গাঙ্গুলি, হ্যাঁ, এইসব হ্যাঁ, প্রত্যেকের সঙ্গে আমার একটা মানে তাদেরকে যেটা শ্রদ্ধা ভক্তি করা,
আর তারা ওরা আমাকে ভালোবাসতো, এটা আমার বড় পাওনা। বাহ, সত্যি তাই। আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে কিশোর রয়েছেন, অনেক ধন্যবাদ। রূপালী দি রয়েছেন দুর্গাপুর থেকে, সত্যি তাই। এবং আপনারা সকলেই দেখছেন যে আমাদের সকলেই বর্ষিয়ান সাহিত্যিক বিশিষ্ট শিক্ষাবিদ রয়েছেন ডক্টর সুশীল ভট্টাচার্য মহাশয়। উনি আজকে অনেক এই রোদের মধ্যেও উনি অনেক কষ্ট করে এসেছেন, আজকে অসুস্থ অবস্থায়। অনেকদিন ধরেই আমাকে অনেকে বলছিলেন যে এই যে সাক্ষাৎকার চলছে, জয়ন্ত তুমি সুশীলবাবুকে আনছেন না কেন। তো আজকে যাই হোক উনি এসছেন, আমরা সত্যি তাই ওনাকে পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। আমাদের সঙ্গে রয়েছেন মালতী দি রয়েছেন, মালতী মণ্ডল মহাশয়া। তো মালতী দি অনেক ধন্যবাদ। আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন দুর্গাপুর কেন, তথা পশ্চিমবঙ্গের একজন খুবই বিশিষ্ট মানুষ সদ্য সুশীল ভট্টাচার্য মহাশয়। তো যেটা উনি অনেক কিছুই বলেন, বাংলাদেশ নিয়ে বললেন, ওনার সাহিত্য জীবনের কথা নিয়ে বলছিলেন। তো সেসব কথা অনেকটাই শুনলাম এবং যেটা উনি বলছেন। আচ্ছা, যে যদি মানে স্কুল যেটা বলছিলাম যে আপনার জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনার কথা বলুন, যেটা আজকের প্রজন্মের মানুষ কিছু শিখতে পারে, কিছু যেটা আপনি যে এত দীর্ঘ দিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত এবং শিক্ষকতা করেছেন, যে কোথাও আপনি তো টিএন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তাই তো? বিরিঙ্গি টিএন স্কুলে। আচ্ছা, তো শিক্ষকদের যে যেই মর্যাদাটা ছিল সেই সময় আপনাদের যে একটা চোখে ইয়ে হতো, কোথাও কি একটা শিক্ষকদের মানটা কি কমে গেছে আজকের দিনে? নিশ্চয়ই কমেছে। আর আমি বলি এটা যে আমি 1998 সালে প্রথম দুর্গাপুর আসানসোলে আমি জাতীয় শিক্ষক, 1998 সালে। এবং এই সম্মান প্রাপ্তিটা আমাকে আর নতুন পথ দেখিয়েছে। আর শিক্ষকতা যখন আমি প্রাইভেট টিউশন করতাম না, কখনো করিনি। আচ্ছা, হ্যাঁ, হেডমাস্টার হওয়ার আগে তো অ্যাসিস্ট্যান্ট টিচার চলছিলাম, টিউশন করি। আচ্ছা, আপনারা যখন পড়াতেন তখন কি এত প্রাইভেট স্কুলে টিউশনের রমরমা ছিল দুর্গাপুরে বা স্কুলে তখন? হ্যাঁ, প্রাইভেট সব সেই পাঠশালার মতন পড়াতো। হ্যাঁ, আর এখনকার মতো তো অতটা ছিল না, মনে হয় এতটা ছিল না। এই যে আপনার শিক্ষক জীবনে কিছু কথা বলুন স্কুলে। শিক্ষকতার জীবনে বলতো যে শিক্ষকতা করতে গিয়ে হ্যাঁ আমি অনেক পশ্চিমবাংলার অনেক বিশিষ্ট জনের সঙ্গে আমার অনেক মানে প্রায় সবার সঙ্গে হ্যাঁ, যেহেতু আমি ওই বরাবরই আমার বলতে হলো দ্বিধা নেই যে কোনো বিষয়ের উপরে বক্তব্য রাখতে পারতাম। এবং বাংলা সাহিত্যের যেটা অনুসন্ধিৎসা গবেষণা সেই কাজ আমি করেছি। তার ফলে সবখানেই যেখানে বক্তব্য রেখেছি আমাকে তারা করতালে দিয়ে আমাকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছে। এখনো ছুটে বেড়াচ্ছি, এখনো তো দেখি বিভিন্ন অনুষ্ঠানে। আমি মালতী দি লিখেছেন, সেটাই লিখেছেন, স্যারকে অনেকদিন পর দেখে ভালো লাগছে, স্যার আমাকে খুব স্নেহ করেন, ওনার সাথে কত মঞ্চ শেয়ার করেছি। ভালো থাকবেন স্যার, প্রিয় জয়ন্ত ভাই, ও স্যারকে অনেক শুভেচ্ছা অভিনন্দন, খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, এখনই তো সঙ্গে সঙ্গে তুমি প্রমাণ পেয়ে গেলে। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই দুর্গাপুরে সকলেই আপনাকে খুব স্নেহ করেন এবং শ্রদ্ধা করেন। ভালো, আপনি এখনও সত্যি তাই আপনাকে দেখে এটাই শেখার যে কতটা ডিসিপ্লিনে আপনি থাকেন, মানে আপনার নিয়মানুবর্তিতা এবং আপনার যে এই বয়সেও আপনি মানে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, মানে ভাবাই যায় না। এবং সেটা কি মানে আপনার এই যে মানে এই যে সুস্থ জীবনের রহস্যটা কি, মানে মানুষ যদি পাঠক জানতে চায়, আপনি কি মনে হয় খুব পরিমিত আহার করেন এবং ওষুধপত্র কি খুব খেতে হয়? মানে ওষুধপত্র বলি আমি আর্লি বেড আর্লি রাইজ, এটা আমার আমি 9টার সময় রাত্রি বলছি খাবার খেয়ে শুয়ে পড়তাম। আচ্ছা, হ্যাঁ, আর 5:30টার সময় আবার উঠতাম। আচ্ছা, হ্যাঁ, এই জন্যে এই সিস্টেম এখনো পর্যন্ত বজায় রেখেছি। হ্যাঁ, আর এখনো ভোরবেলা উঠে যায়, 5:30টায় উঠেই আমাকে চা দেওয়ার জন্যে বৌমারা এক কাপ চা খেতাম। এমন বলছি, আমি স্কুলে যখন যেতাম একটা
এতে করে ফ্লাক্সে করে। চা নিয়ে যেত। আচ্ছা। তো ক্লাসে পড়াচ্ছি, হুম। পড়াতে পড়াতে হ্যাঁ, মানে ঠিক মতো বক্তব্য হচ্ছে না। হুম। তা আমি নাম করেই বলছি, গগন ঘোষ, হ্যাঁ, তার বোন, এটা ছাত্রছাত্রী, তারা হাঁকু স্যার কি বলছে, মনে হচ্ছে বক্তব্য রাখা হচ্ছে না। হুম। আমি ছুটে যে এক কাপ চা খেয়ে এলাম। হুম। আর এটা হ্যাঁ, আচ্ছা, এই বক্তব্য রাখার এই আমার প্রবণতাটা ছিল। আচ্ছা। না, বুঝতে পারিনি। না না, ঠিক আছে ঠিক আছে। এসি চলছে তো ওই জন্য আপনার কষ্টটা হচ্ছে একটু। আসলে হ্যাঁ, তো যাই হোক। তো আচ্ছা, আপনি আমাদের যে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও আপনার খুব তো বন্ধুত্ব ছিল এবং ঘনিষ্ঠতা ছিল, এবং এক সময় আপনি প্রণব মুখার্জিকে নিয়েও জীবনী লিখেছিলেন মনে হয়। হ্যাঁ, সেটা সদ্য তো সদ্য। প্রণব মুখার্জি তো পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছে। হুম। কিন্তু আপনাদের কি ওই ওই প্রণব মুখার্জি যে গ্রামে থাকতেন সেখানেও আপনার যাতায়াত ছিল মনে ছিল, এই বলি, প্রণব মুখার্জি আর আমার বর্দা, হ্যাঁ, সুধীর ভট্টাচার্য, হুম। এরা দুজনকে শিউরি বিদ্যাসাগর কলেজে পড়তো। হুম। তা বর্দা আর প্রণবদা একটা খাটে শুতো। বাহ। তা প্রণবদা যখন খাটে দিয়ে বাইরে বাথরুম থেকে এসে আবার বুঝতো খাটটা দলত, হুম। বর্দা আমাকে বলতো, হুম। তখন ঘুম ভেঙে যেত। হুম। কিন্তু তারা ছিল, সেই সুবাদে আমার সঙ্গে প্রণব মুখার্জি, পুরুষোত্তম প্রণব মুখার্জি বাড়িতে দুর্গা পুজো। আচ্ছা, উনি- দুর্গা পুজো উনি হ্যাঁ, নিজেও নিজে- পুজোটা নিজে করতেন, না, ওই পন্টি চন্টি পাঠ অষ্টমীর করতেন। দিনে উনি ওই চণ্ডী পাঠ করতেন। হুম। তা আমাকে যেতে বলতেন। চাটা খেতে খেতে বলুন তো। আর নবমীর দিনে হুম। গোটা গ্রামের হিন্দু মুসলমান সবাই ওই খিচুড়ি পাতপুটি হ্যাঁ, সেটা আমরা দেখেছি সংবাদপত্রে যে হুম। উনি আসতেন হেলিকপ্টারে করে, হুম। পুরো গ্রামটা ঘিরে দেওয়া হতো। হ্যাঁ। উনি শেষকালে যখন রাষ্ট্রপতি হয়েছে তখন ওর ওই নিজের গ্রামে থাকার পুলিশের ইয়ে ছিল না, তাই ওর দিদির বাড়ি কিডনাহার, হুম। অন্নপূর্ণা দেবী, সেই তার বাড়িতে থাকতেন। তাহলে আচ্ছা। মানে নিরাপত্তার কারণে, রাষ্ট্রপতির নিরাপত্তা, হুম। খড়ের ঘর, হুম। হ্যাঁ, সেই বাড়িতে থাকা। আচ্ছা, তারপরে আপনি তো, আপনার কাছে শুনেছিলাম কোনো এক সময় যে প্রণব মুখার্জির কাছে যে বইটা দিতে গেছিলেন হ্যাঁ, আপনি, হ্যাঁ। সেই বাড়ি, সে সম্বন্ধে কিছু বলুন। বলি, যখন বইটা লেখা হলো তখন আমি ওনার সেক্রেটারি প্রদীপ দাসগুপ্ত, হুম। তাকে ফোন করে বললাম যে আমি ওনাকে বইটা দিতে যাব, আর আমার বাড়ির 11 জন মেম্বার হুম। যাবে। বললেন না, 11 জন হবে না, 6 জন। তা আমি তখন প্রণবদাকে হুম। 9:30টার পর পেলে প্রণবদা নিচে ফোন ধরত, হুম। তখন আর সেইটা দেখতো না। হুম। আমি কথা বললাম, দাদা আমি বইটা দিয়ে যাব, কিন্তু আমার সঙ্গে আমার 2 ছেলে, 2 বৌমা, আর আমার তার নাতনি থাকবে, আর আমার বাড়িতে আমার এক বিয়ান থাকে, এরা দিল্লি এসছে বেড়াতে। বলে ঠিক আছে, সবাইকে নিয়ে এসো। আচ্ছা, বাহ। নিয়ে যখন বাড়িতে ঢুকছি, পুলিশ সিকিউরিটি ইয়ে করবে, হুম। তা আমি হাত দুটো তুলে দিলাম, তখন ও বলছে, হিন্দিতে বলছে যে না না, আপনাকে ছাড় করবো না, আপনি যান, আপনি যান। কিন্তু আমার সঙ্গে যারা এসছে তার প্রত্যেককে করে পাঠালেন। হুম। তো ও ওনার সেক্রেটারি পরপর বসিয়ে দিল, আমার পরে আমার স্ত্রী, হুম। তারপরে আমার ছেলে, আমার বৌমা, আরেক ছেলে, তার বৌমা, নাতনিরা ঘুরে ঘুরে। হ্যাঁ, এবারে প্রণবদা ঢুকছেন, তখন 9:30 বাজছে। ঢুকতে ঢুকতে প্রণবদা হচ্ছে, সুশীল তোমার নাতনিদের কোথায় কোথায় ঘুরালে। হুম। 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 একেবারে বীরভূমের কিন্নারের ভাষা। বাহ, সত্যি তাই বাবা। তো তো ওর সেক্রেটারি হা করে হাসছে হুম। যে কত। তারপরে উনি ওখানে আমাদের
জল খাওয়ালেন। তারপর বললেন না তোমরা সবাই এখানে খেয়ে যাবে। হ্যাঁ, তখন এতগুলো লোককে রান্না করে খাওয়ার এখানে খায়নি, কিন্তু জল খাবার খেয়ে বাহ, সত্যিটা এটা খুবই স্মরণীয় স্মৃতি। এটা এমন মানুষের মানে সান্নিধ্য লাভ কজনের ভাগ্যেই বা ঘটে। তারপরে আপনার বইটা কি উনি দিলেন আপনার? হ্যাঁ, আমি তো বইটা দিতে গেলাম। বইটা যখন দিতে গেলাম তখন উনি ওনার দেশের বাড়িতে আছে। আচ্ছা। উনি ওই পূজা করার পর বসে আছেন। তা আমি ওই অনন্য ব্যক্তিত্বের অধিকারী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, এই বইটার আবার একজন হিন্দিতে ট্রান্সলেট করেছিল, একজন ইংরেজিতে। আচ্ছা। সেগুলো ওনাকে দিয়ে 10টা কপি বই, 10 কপি দিলাম। আচ্ছা। দিয়ে না উনি হাতে রাখলেন। হ্যাঁ, তারপর যখনই যতদিনই বেঁচে ছিলেন আমি যেতাম। বাহ, খুবই সুন্দর, খুবই একটা সুন্দর স্মৃতি। নমস্কার, আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা সকলকে দেখছেন, গৌতম দা দেখছেন, বিশিষ্ট কবি গৌতম রায় মহাশয়। তো সকলকেই আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আমাদের স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন খুবই বিশিষ্ট মানুষ, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় সুশীল ভট্টাচার্য মহাশয়। উনি আমাদের স্বপ্নের করিডোরে আর্কাইভের জন্য কয়েকটি বই নিয়ে এসেছেন, যেমন একটি উপন্যাস, 7টি অনু উপন্যাসের সংকলন এই লঘুনী সঙ্গতব, এবং একটি বই আনন্দগোপাল মুখোপাধ্যায় স্মরণে, সেই বইটিও উনি আমাদের আর্কাইভে দিয়েছেন, এবং আরেকটি বিরিঙ্গি শ্মশানকালী মন্দির সম্বন্ধে একটি মোটা বই, সেটিও আমাদের সাধনবাবুর, সাধনবাবুর ছবি। তো এইটাও উনি আমাদের আর্কাইভে দিয়েছেন। তো যাই হোক, তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যদিও উনি খুবই অসুস্থ রয়েছেন, তাও উনি আমাদের যে সাহিত্য আড্ডায় এসেছেন তার জন্য ওনাকে অনেক শ্রদ্ধা জানাই। আচ্ছা, আপনি এবার আমাদের নতুন প্রজন্মের জন্য কিছু বলুন। নতুন প্রজন্মের যারা লেখালেখি করছে, কবি সাহিত্যিক বা, এবং দুর্গাপুরে যারা লেখালেখি করছে, কেমন লেখালেখি হচ্ছে আগেকার যে, এখন তো আপনি সাহিত্য সভায় যান কিছু কিছু, তো আগেও আপনি সাহিত্য সভায় যেতেন, তো কীরকম মানে সেই সময়কার সঙ্গে আজকের দিনে কিছু তফাৎ কি দেখছেন? মানে সাহিত্যের যে সৃজনশীলতার ক্ষমতা সবার নেই। হ্যাঁ, হয়তো দু একটা পত্রিকাতে লেখালেখি করছে, কিন্তু যেটা আন্তরিকতা, নিষ্ঠা, তার মানে অভাব আছে। যেমন আমি নিজের কথা বলবো, আমি তো বক্তৃতা দিতাম, লেখালেখি করতাম, আর অন্য কোনো কিছু নেই। তাই গল্প, উপন্যাস, বিশেষ করে প্রবন্ধের বই। আমি এখানে একটা কথা বলি যে আমার বাংলা উপন্যাসের ক্রমবিকাশ, প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড, এই বই দুটো মানে প্রকাশ করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়, পবিত্র সরকার। এই বই দুটোর যেটা বলবো সাইজ, যেটা রামায়ণ মহাভারত চেয়েও বড়। আচ্ছা। এবং আমার বলতে দ্বিধা নেই, বই উদ্বোধন করে ডক্টর পবিত্র সরকার বলেছিলেন, ডক্টর সুশীল ভট্টাচার্য তার যা ডিগ্রি আছে আমার তা নেই। ওনার ডিলিট ছিল না, সেটা স্বীকার করলেন। এবং উনি আমাদের সঙ্গে রয়েছে সৈয়দ আতাউর রহমান দা, তিনি লিখছেন অনেকদিন পর দেখছেন আপনাকে, এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাজটি খুব গুরুত্বপূর্ণ। আপনি কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়েও একটি কাজ করেছেন? হ্যাঁ, তারাশঙ্কর 6টা সৃষ্টি লিখেছি। আচ্ছা। এবং তারাশঙ্করের বাড়িতে যেতাম। আচ্ছা। হ্যাঁ, এবং তারাশঙ্করের ছেলে দুর্গাপুরে থাকতো। হ্যাঁ, এখনো আছেন তো? নাতি আছে। আচ্ছা, ছেলে লেখালেখি। হ্যাঁ, সোমশঙ্কর মুখোপাধ্যায়। তো সেইখানে তারাশঙ্করকেও কি আপনি দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, বাহ। এবং তাদের বাড়িতে যাওয়া, সেখানেও তারা আমাকে। তো আপনি একটু ওই সব বইগুলো আপনি একটু আমাদের দেবেন আর্কাইভে, মানে মানুষজন তো আসবে, আমাদের তো একটা লাইব্রেরি করছি,
তারা একটু দেখতে পাবে, পড়াশোনা করতে পারবে, সেটা আচ্ছা, একটা ঠিক আছে, ঠিক আছে। চর্চা হবে। ঠিক আছে। আপনার গবেষণামূলক বইগুলো একটু যদি পাওয়া যেত। দিয়ে যাবো, দিয়ে আমাদের যাবো। এই 3 তলায় আর্কাইভ করেছি, স্বপ্নের করিডোরে আর্কাইভ। সেখানে আচ্ছা। মনে করুন বিভিন্ন আপনার লেখাও চিঠি রয়েছে, প্রায় আজ থেকে 50-60 বছর আগেকার সমস্ত চিঠি, মধু চট্টোপাধ্যায় থেকে শুরু করে সকলে, ইভেন রবীন্দ্র গুহ আমাকে এই রিসেন্ট পাঠিয়েছেন তার কিছু ম্যানাস্ক্রিপ্ট, পুরোনো আগেকার দিনের তার বই টই থেকে শুরু করে ম্যানাস্ক্রিপ্ট আমাদের আর্কাইভের জন্য। উনি এখন কলকাতায় আছেন, দিল্লি থেকে কলকাতার ফ্ল্যাটে রয়েছেন। বিমান দাও তার নিম সাহিত্যে সমস্ত ডকুমেন্টস আমাদের আর্কাইভের জন্য দিয়েছেন। তো যাই হোক, আপনার কিছু বই পেলে আমরা নিজেদের একটা ঠিক আছে, আমি এবারে পরবর্তী এক সময় এসে নৌকা বই দিই। হুম, যেটা বলছিলেন যে তারাশঙ্কর বাবুর বাড়িতে আপনার যাওয়া আসা ছিলেন। হ্যাঁ, চলছে। হুম, ওই ওনার বাড়িতে ওই দুর্গা পূজার সময় যেতাম। আচ্ছা, ওনার বাড়ি থেকে পুজো হতো নাকি? হ্যাঁ, পূজা হতো। আচ্ছা, তো যাই হোক, তো যেটা বলছিলেন আপনি যে এই সময় সৃজনশীলতা নিয়ে কিছু বলছিলেন। হ্যাঁ, এই বর্তমানে মানে লেখালেখি করে কিন্তু আন্তরিক নিষ্ঠা নেই। নিষ্ঠা নেই। হ্যাঁ, একটা অনেকে এখন একটা মনে করে যেহেতু আধুনিক কবিতা, হ্যাঁ, ছন্দ দরকার নেই, মিল দরকার নেই, হ্যাঁ, তো যা হোক লিখে দিচ্ছে। কিন্তু কবিতা হচ্ছে বাজাবার রূপ। হ্যাঁ, হ্যাঁ, আমি আপন মনের মাধুরী মিশে তোমারই করেছি রচনা, তুমি আমারই মম জীবন বনবিহার। এইটা মনে রাখা দরকার কবিদের। তা আমার বলতে দ্বিধা নেই, এই মনোভাবটা বর্তমান প্রজন্মের যারা সাহিত্য মানে আপনি বলছেন যে সত্যি তাই, আপনাদের মতো মানুষদের দেখে তাদের শেখা উচিত যে কত দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করছে। মানে এখন যেটা অনেকেই একটু লিখেই অনেকে ভাবছেন অনেকটা হয়তো বলছি একটু লেখেই ভাবে আমি হিরো, বাকি সব জিরো মনে করি। যেমন আমি বলছি, আমি একটি সাহিত্য সভাতে বক্তব্য রেখে বলেছিলাম যে আমি কবি ছিলাম, কিন্তু আমার থেকে ভালো কবিতা লেখে স্নেহাশিস মুখোপাধ্যায়। স্নেহাশিস মুখোপাধ্যায় যখন দাঁড়িয়ে আছে, কিন্তু স্নেহাশিস শুধু কবি মাত্র, গল্প উপন্যাস নাই। কবিতাতে সবাই সুনীল গাঙ্গুলি কবিতা আগে লিখেছে, তারপরে উপন্যাসী। মানে সাহিত্য সৃজনশীলতাতে গল্প, উপন্যাস, প্রবন্ধ, হ্যাঁ, গবেষণাধর্মী। যে আমি বলছি, আমি তো বলতে পারি যে আমার ওই বাংলা উপন্যাসের ক্রমবিকাশ, এটা প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজে, বিশ্ববিদ্যালয়ে 10 কপি করে বই নিয়েছে। ওটা আমি করিনি, আমার পাবলিশারের ওটা পয়সা। পাবলিশার যে সে বই যা পায় সেই বই। আমার খুব পড়ার ইচ্ছে রইলো, আমাদের আর্কাইভে যদি বইটা পেতাম, মানুষজন একটু নেড়ে চেড়ে দেখতে পারবে। অ্যাকচুয়ালি দেখুন, আপনাদের যে বইগুলো একটু মানে একটু দেওয়া উচিত পারে বিভিন্ন লাইব্রেরিতে, যাতে কি হয় যে মানুষজন পড়তে পারে, একটু দেখতে পারে, তাহলে অনেকটা নতুন প্রজন্ম। এবং আমরা প্রচার করছি যে আমাকে যেমন কবি কৃষ্ণদেব, কবি সুশীল নাগ থেকে শুরু করে আরও অনেকে প্রচুর বই দিয়ে গেছেন, এবং তারা বলেছেন যে দেখো, আমরা চলে যাওয়ার পর তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বইগুলো রাখবে না, তো জয়ন্ত তুমি রাখো, যদি একটা লাইব্রেরি করো বা কিছু একটা করো। তো আমরা সেরকম একটা উদ্যোগ নিয়েছি এবং আসছেও অনেকে, এখনও উদ্বোধন করিনি, কিন্তু অনেকে এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে, অনেকেই আসছেন, একটু দেখছেন, যারা গবেষণামূলক কাজ করছেন সেই সব। সেদিনকে কৃষ্ণদেববাবু আমাকে এত বিচিত্র পুরনো সংখ্যা দিলেন, এবং সবথেকে বড় কথা, আরতি কুমার বসু, আরতিদা আমাদের সকলের সূত্র, তার স্বগত পত্রিকার সংখ্যাগুলো সব মোটা বাধাই সংখ্যা বলেছে, আমাকে দিয়ে গেছেন উনি, এবং বলেছেন যে জয়ন্ত তুমি যদি ভবিষ্যতে যদি কেউ গবেষণা কোনো কাজ করে, এবং আমরা একটা গবেষণামূলক কাজও করার চেষ্টা করছি। বিষ্ণুদাও এসেছিলো, বিষ্ণুদার সঙ্গে কথা হয়েছে, তো এইসব বিষয়। তো সত্যি তাই যে আপনাদের মতো মানুষদের দেখে মানে এখনকার প্রজন্মের মানুষদের মানে সকলের শেখা উচিত যে কীভাবে সাহিত্যের প্রতি একটা নিষ্ঠা থাকা উচিত, একটা আনুগত্য থাকা উচিত। কিন্তু একটা কি হয় যে আমাদের জীবন তো আগের মতো আর নেই, অনেকটাই জটিল হয়ে গেছে, মানুষের নানাদিক সমস্যাও
বেড়ে গেছে, প্রাত্যহিক জীবনের সমস্যা, সেই জন্য সেটা একটা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে একটা সমস্যা, যে তাদের চাকরি থেকে শুরু করে বাসস্থানের থেকে শুরু করে সব কিছুই একটা সমস্যা, যে সেই জন্য হয়তো তারা সাহিত্য মনোযোগী পুরোপুরি উঠতে পারছে না। আপনার কি মত সেটা? না, এটা বলছে কি যে সাহিত্যের সৃজনশীলতা একটা নেশা। নেশা, হ্যাঁ, সেটা তো ঠিক। হ্যাঁ, তো এখন ছাপার খরচা অনেক বেড়ে গেছে ছাপার তাই কথা। সবার ইচ্ছে থাকলেও পারে না। যেমন ধর আমি বলছি, আর আমার আজকে যদি বলি, আমার এই মঙ্গলবারে আমার একটি উপন্যাস বেরোবে, ভালোবাসার টানা পড়ে। হুম, হ্যাঁ, আপনি আমাকে প্রচ্ছদ করতে বলেছিলেন, আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম, করে উঠতে পারিনি। হ্যাঁ, তা আমি বাড়িতে বলেছি আমার এইটি আমার শেষ কাজ। হ্যাঁ, শেষ বলে কিছু হয় না। আমাকে গতকালে রবীন্দ্র গুহ ফোন করেছিলেন, তো ওনার প্রায় 92 বছর বয়স, খুবই অসুস্থ, তার মধ্যে উনি আমাকে একটা লেখা দিচ্ছেন, মানে আমার জন্য। আমাদের পত্রিকায় যেমন এবারে পত্রিকায় ওনার উপন্যাস বেরোচ্ছেন দুর্গাপুর নিয়ে, শূন্যকাল উপন্যাসটা। পত্রিকাতে আপনাকে তো ইনভাইট করেছি, আসবেন 13 তারিখে, এবং আরও সকলকে বলে রাখছি পত্রিকা প্রকাশ হবে 13 তারিখে 18 রুম হোস্টেলে, আপনারা আসবেন সকলে। তো এছাড়া রবীন্দ্র গুহবাবু তার আত্মজীবনী লিখছেন, সেটাও উনি আমাকে দেবেন। উনি তাতে আমাদের দুর্গাপুরের কথা, আমার কথাও লিখছেন উনি, আমি যে সাহিত্যের আড্ডাগুলো করি সেসব সম্বন্ধে। তো তাতে উনি বলছিলেন যে সত্যি আর কত লিখবো, প্রায় 100টার মতন ওনার বই হয়ে গেছে, এখনও হয়ে গেছে। তো আমি বললাম লেখার কি আর শেষ আছে? তো এই বয়সেও উনি খুবই কষ্ট, কিন্তু লেখালেখি নিয়ে থাকলে কি হয়, একটু মনটাও ভালো থাকে, একটা বয়সের ভারাক্রান্ত। তো হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে বই যে কেনা বেচা, হ্যাঁ, বিক্রি বলে হয়তো আমি এটা কাউকে ছোট করছি না, যারা লেখালেখি করে তারা বই গেলে একে বন্ধু বান্ধবকে দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু বিক্রি কটা হয়েছে? আমি বলছি আমার বই ভেঙ্গি যে দুর্গাপুর মহকুমা গ্রন্থাগার, সেখানে আমার বই তারা কিনেছে, আমার বই কিনেছে, আবার আমি কিছু বই এমনিতেও দিয়েছি। তাই আর আমার এই রক্তদানের বইটা যেটা দিলাম আপনাকে, ওটা প্রচুর বিক্রি হয়েছে, দ্বিতীয় সংখ্যা বেরোলো। এই সংস্থা এই এলাকায় যেসব কাজ করছে, এছাড়া আরও কিছু বই আছে। সত্যি তাই, আপনারা যেভাবে একটা কাজ করছেন, মানে সত্যি দেখার জন্য। তো যাই হোক, আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদের শহর নিয়ে কিছু বলুন, যে আমাদের দুর্গাপুর শহরের ভবিষ্যৎ, আশা, স্বপ্ন। আমাদের এই শহরটাকে তো আপনি দেখেছেন, একসময় এমএমসি ছিল, এমএমসি কারখানা বন্ধ হয়ে গেল, কিন্তু এখন আবার একটু রমরমা করে পড়াশোনার এডুকেশন হাব হচ্ছে, অনেক হাসপাতাল হচ্ছে, সেসব সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, একটি দুর্গাপুর শিল্পনগরী, আবার দুর্গাপুর নগরীও বটে। আমাদের যে দুর্গাপুর সংখ্যা হচ্ছে একটা, তাতে তো আপনি একটা লেখা দিয়েছেন, আপনার একটা লেখা থাকছে শিক্ষা দুর্গাপুর, শিক্ষা দুর্গাপুর। এবং আমি বলতে পারি যে কেউ এক নজরে সব স্কুলের নামগুলো বলতে পারবে না। সত্যি তাই। হ্যাঁ, আর সেটা আমাদের মানে বলতে পারে কলকাতা শহরের পরে দুর্গাপুর। তাই আমি অনেক সময় বলি দুর্গাপুর শুধু শিল্প নগরী নয়, দুর্গাপুর শিক্ষানগরী। শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা। আগে দুর্গাপুরে মানে আগের যারা আমাদের পূর্বসূরি তারা সাহিত্য চর্চা করতো। হ্যাঁ, অন্তর সঙ্গে ভালোবাসা, হ্যাঁ, মানে যে আন্তরিকতা ছিল, আন্তরিকতা ছিল, যে একটা লেখা দিতে হবে লিখে দিল বাস। কিন্তু সেই লেখাটা আমি বলছি আমার যেটা হচ্ছে, আমি লেখাটা লেখার পরে আমার স্ত্রীকে পড়তে দিত, সে আমাকে সমালোচনা করতো। হ্যাঁ, আমি আবার সেটাকে সংশোধন করে লিখতাম। হ্যাঁ, এই করে আমি লিখে গেছি। আর যেহেতু আমি অন্য কোনো স্কুলের চাকরি ছাড়া আর অন্য কিছু করতাম না, আর অনেকের সদিচ্ছা, ভালোবাসা, হ্যাঁ, শ্রদ্ধা, ভক্তি পেয়েছি, সেটাই আমার মূলধন। না, সেটা ঠিকই। এবং যথেষ্ট মানুষ
বিভিন্ন এই শিল্পাঞ্চল বলতে কি মানে শুধু দুর্গাপুর নয়, আসানসোল, রানীগঞ্জ সমস্ত জায়গাতেই আপনাকে, সব জায়গাতেই আপনাকে যথেষ্ট একটা শ্রদ্ধার মানুষ চোখে দেখা হয়। সেই রকম মানুষই আপনি, আপনাদের মতো মানুষরা আমাদের মানে পথ দেখিয়ে যাক, এইভাবে আলোকবর্তিকা হয়ে আমাদের সামনে আপনারা থাকুন, আমাদের মাথায় হাত রাখুন, এটাই আমাদের কাম্য। এবং আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। আমাদের আজকে এসেছিলেন, আমার তরফ থেকে একটি হাতে আঁকা রবীন্দ্রনাথের ছবি ওনাকে, এবং আরও কিছু বইও উপহার দিয়েছি ওনাকে না দিয়ে। যাই হোক, আপনি খুব ভালো থাকুন, আপনার মূল্যবান সময় এই যে এসছেন। আপনার আসলে আমাকে অনেকেই বলছিলেন যে আমাদের যে এই সাহিত্য আড্ডা, তাতে শুদ্ধ আরতি কুমার বসু থেকে শুরু করে বিমান চট্টোপাধ্যায় সকলে এসেছিলেন। মানে দুর্গাপুরে প্রায় 2 বছর থেকে আমি আমার এই মানে সাহিত্য আড্ডা আমাদের চলছে, রবিবাসরীয় সাহিত্য আড্ডা। এবং যেটা হয় কি যে ফেসবুক থেকে ডিলিট হয়ে যায় বলে আমি পরবর্তীকালে এটাকে একটা ইউটিউব চ্যানেলও করেছি, যে এইটা আমি ইউটিউবে ডাউনলোড করে দেবো, যাতে কি হয় যে ভবিষ্যতে যারা আগামী প্রজন্মের ছেলেমেয়েরা, তারা, আমরা তো কেউ চিরকাল বেঁচে থাকবো না, তারা এই সাক্ষাৎকার দেখে তাদের অনেক কিছু গবেষণার অনেক কিছু সূত্র খুঁজে পাবে, অনেক কিছু কাজ। স্যার, আপনাকে অনেক নমস্কার, অনেক ধন্যবাদ জানাই। আমি তোমাকে আশীর্বাদ করছি, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, খুবই আপনাদের আশীর্বাদেই চলছে, আমরা এগিয়ে চলেছি। আজকের মতো এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন সকলে। অনেক শুভ সকাল। খুব নমস্কার। হাসি ফেলে এত খাবার দিলে